নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। আইনজীবী হত্যার মামলায় জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে চার্জশিট পেশ বাংলাদেশ পুলিশের। মালিতে কারখানায় কর্মরত 3 ভারতীয়কে অপহরণ করল জঙ্গিরা, উদ্বিগ্ন নয়াদিল্লিতে। মধ্যবিত্তের নিত্যপণ্যে কমছে জিএসটির বোঝা। ভোটার তালিকায় ইন্টেনসিভ রিভিউ এবার বাংলায়। বিমানের ধাঁচে ট্রেনের টিকিট বুকিংয়ের সময় পছন্দের আসন বেছে নিতে পারবেন যাত্রীরা। ডিসেম্বরের মধ্যে নয়া ব্যবস্থা চালুর পথে মন্ত্রক, বাড়তি চার্জের আশঙ্কা। গ্রেপ্তারি ঠেকাতে মরিয়া রাসবিহারীতে কনভেন্টর, নেতার দ্বারস্থ মনোজিৎ। গণধর্ষণ পূর্ব পরিকল্পিত, দাবি সিটের। কসবা গণধর্ষণ, আইনজীবী মনোজিতের লাইসেন্স বাতিল। জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত রাজ্য বার কাউন্সিলের। সরকারি বিধির গেরো, জলের দামে বিলাসবহুল গাড়ি বেচছেন দিল্লিবাসীরা। চলতি বছরের প্রথম 3 মাসেই মহারাষ্ট্রে আত্মঘাতী 767 জন কৃষক। উত্তরসূরি নিয়ে বড় ঘোষণা দলাই লামার, পাল্টা হুঁশিয়ারি চীনের। পাক চ্যানেল সেলেবদের উপর নিষেধাজ্ঞা তুলল ভারত, জল্পনা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ঘর সাজাতেই খরচ 60 লক্ষ টাকা। হাওড়া সাঁকরাইলের আলমপুরে পিচ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। বাংলাদেশি সন্দেহে উড়িষ্যায় আটক বারাসাতের 4 শ্রমিক। কয়েক ঘন্টার মধ্যেই পাক সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও সংবাদ মাধ্যম ফের ভারতে অদৃশ্য। চোপড়ার কালীগঞ্জে গ্রেপ্তার হরিয়ানার 4। ময়নাগুড়ি শিলিগুড়ির এটিএম লুটে নেপথ্যে ধৃতরা। পাকিস্তানের নাম না করেই কোয়াড বৈঠকে পহেলগাঁও হামলার নিন্দায় সরব দিল্লি। ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিধায়কের নেতৃত্বে আন্দোলন বন্দরে। আদালত অবমাননা মামলায় 6 মাসের কারাদণ্ড হাসিনাকে। পরিচয় গোপন করে ঢাকা সফরে 3 আইএসআই কর্তা। ওয়েস্ট বেঙ্গল বিধানসভায় শপথ গ্রহণ আলিফার। বিনপুর 1 নম্বর লালগড়ে ধিক্কার মিছিল ও পথসভা আদিবাসী যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের। ঝাড়গ্রাম বিএলও ডিইউটি থেকে শিক্ষকদের অব্যাহতি দেওয়ার দাবিতে ঝাড়গ্রামে ডিএমকে ডেপুটেশন। ওয়েস্ট বেঙ্গল দ্বিতীয় গান কবে আসছে জানালেন অনির্বাণ। ঝাড়গ্রাম জেলায় হাতি সমস্যা সমাধানে ঝাড়গ্রামের কেন্দ্রীয় নার্সারিতে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্য বনপাল বন্যপ্রাণ। গোপীবল্লভপুর 1 নম্বর টানা বৃষ্টি ও প্রবল জলের চাপে গুড়িপুকুর এলাকায় ভেঙে গেছে রাস্তার একাংশ, সমস্যায় বাসিন্দারা। ঝাড়গ্রামে টোটো চালিয়ে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার আবেদন জানালেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময় মারান্ডি। ঝাড়গ্রামের জিতুসোল এলাকায় জঙ্গলে একাধিক অজানা জন্তুর পায়ের ছাপকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। নমস্কার, আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। আইনজীবী হত্যার মামলায় জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে চার্জশিট পেশ বাংলাদেশ পুলিশের। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী খবরটির জন্য। ঢাকা 3 জুলাই। জেলেই বন্দি রাখার চক্র যে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সদিচ্ছা দেখে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ওয়াকিবহল মহলে। রাষ্ট্রদ্রোহ মামলায় জেলে রয়েছেন তিনি। তার মাঝেই অন্য একটি মামলায় চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে বাংলাদেশ পুলিশ। চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সৈফুল ইসলাম আলিফকে হত্যার মামলায় গতকাল বুধবার চার্জশিট পেশ করেছে পুলিশ। সেই চার্জশিটের অভিযুক্তের তালিকায় সর্বপ্রথম নাম রয়েছে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের। এছাড়াও আইনজীবী হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণকে নিয়ে মোট 38 জনের নাম রয়েছে চার্জশিটে, যার মধ্যে 20 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 18 জন পলাতক বলে জানিয়েছে পুলিশ। গত বছরের 25 নভেম্বর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে দেশদ্রোহিতা ও বাংলাদেশের পতাকাকে অবমাননার অভিযোগ ছিল। সেই মামলাতেই পুলিশ গ্রেপ্তার করে হেফাজতে নেয়। পরের দিন অর্থাৎ 26 নভেম্বর চট্টগ্রাম আদালতে সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তখনই তাকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাচ্ছিল পুলিশ। অভিযোগ, সেই সময় আদালত চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখান চিন্ময় কৃষ্ণর অনুগামীরা। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে। তখনই আদালত চত্বরে খুন হয় আইনজীবী সৈফুল ইসলাম। পুলিশের অভিযোগ, সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের উস্কানিমূলক বক্তব্যের জন্যই এই ঘটনা ঘটেছে। তাই তাকেই মূল অভিযুক্ত বলে চার্জশিট পেশ করেছে বাংলাদেশ পুলিশ। পরবর্তী খবরে আসবো। মালিতে কারখানায় কর্মরত 3 ভারতীয়কে অপহরণ করল জঙ্গিরা, উদ্বিগ্ন নয়াদিল্লি। 3 জুলাই গৃহযুদ্ধ, সামরিক অশান্তি, জঙ্গি গোষ্ঠীতে দাপট, এই সবের কারণেই পশ্চিম আফ্রিকার একাধিক দেশে পরিস্থিতি অশান্ত। এবার সেই রকমই পশ্চিম আফ্রিকার একটি দেশ মালিতে পণবন্দি করা হলো 3 ভারতীয়কে। আল কায়দার মদতপুষ্ট জামাত জঙ্গি গোষ্ঠী নুসরত আল ইসলাম ও আল মুসলিমিনের তরফে সেই অপহরণের কথা স্বীকার করা হয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার স্থানীয় সময় মালির একটি সিস্টেম তৈরির কারখানায় আচমকাই হামলা চালায় নুসরত আল ইসলাম ও আল মুসলিমিনের জঙ্গিরা। সেখান থেকেই ওই কারখানায় কর্মরত 3 ভারতীয়কে অপহরণ করে নিয়ে যায় জঙ্গিরা। যদিও এখনও পর্যন্ত তাদের মুক্তির বদলে কোনো কিছুর দাবি করা হয়নি ওই জঙ্গি গোষ্ঠীর তরফে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, কারণ মালিতে এই মুহূর্তে রয়েছে প্রচুর ভারতীয়। সকলকে সাবধানে থাকতে ও প্রয়োজনে মালিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে নয়াদিল্লির তরফে। অপহরণের বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন, অপহৃত ওই 3 ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনার জন্য মালির সরকারকে উপযুক্ত সব পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে। কিন্তু কেন আচমকা ভারতীয়দের অপহরণের পথে হাঁটল মালির ওই জঙ্গি গোষ্ঠী, সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। মধ্যবিত্তের নিত্যপণ্যে কমছে জিএসটির বোঝা।
নয়াদিল্লি কাউন্সিলের বৈঠকে আগেই স্থির হয়েছিল যে 2017 সাল থেকে চলা জিএসটি হারের ধাপগুলি ঢেলে সাজা হবে। একে বলা হচ্ছে জিএসটির বাস্তব সম্মত হার নির্ধারণ। সেই প্রক্রিয়া শুরু হতে চলেছে শীঘ্রই। সরকারি সূত্রে জানা যাচ্ছে, এই প্রক্রিয়ায় সবথেকে বেশি জোর দেওয়া হবে মধ্যবিত্তের নিত্য ব্যবহার্য পণ্যের জিএসটি হারের উপর। সিংহভাগ ক্ষেত্রে হার বদলেই সংসারে সুরাহা হবে, অর্থাৎ জিএসটির হার কমানো হবে, সুতরাং দামও কমবে। জিএসটির 4টি ধাপকে কমিয়ে 2টি অথবা 3টি ধাপে নিয়ে আসার প্রস্তাব নিয়েই আলোচনা চলছে। সেক্ষেত্রে জিএসটির 12% ধাপটাই সম্পূর্ণ সরিয়ে দেওয়া হবে। ওই স্ল্যাবে থাকা পণ্যগুলির বেশিরভাগই নিয়ে আসা হবে 5%। আপাতত যে তালিকা তৈরি হচ্ছে তার প্রায় সবই রয়েছে 12%। এর মধ্যে রয়েছে টুথপেস্ট, বাসনপত্র, প্রেসার কুকার, ইলেকট্রিক ইস্ত্রি, বাইসাইকেল গিজার, ওয়াশিং মেশিন, খাতা ও ইত্যাদি। তবে পণ্যের দামের উপর নির্ভর করবে জিএসটির হারের রদবদল। রেডিমেড গার্মেন্টের মতো সামগ্রিক ক্ষেত্রে দাম 1000 টাকার বেশি হলে কমবে জিএসটি। স্টেশনারি কিছু পণ্যের এই নিয়ম প্রযোজ্য। যেসব জুতোর দাম 500 টাকা থেকে 10,000 টাকার মধ্যে, সেগুলি জিএসটি 12 থেকে কমিয়ে 5% ধাপে আনা হবে। কমবে ভ্যাকসিন এবং কৃষিক্ষেত্রে জিএসটিও। তবে আশঙ্কার আবহ রয়েছে জিএসটি কাউন্সিলে, কারণ বহু পণ্যের জিএসটি এক ধাক্কায় কমে গেলে কেন্দ্র এবং রাজ্য উভয়ের আয় অনেকটা কমে যাবে। যে পণ্যগুলির তালিকা প্রাথমিকভাবে করা হচ্ছে, সেগুলি জিএসটি হার কমলে সার্বিকভাবে 40,000 কোটি টাকা লোকসান হতে পারে বলে আশঙ্কা। তবে একটাই আশা, দাম কমলে বিক্রি বাড়বে। সুতরাং পণ্যের দাম কমে গেলে যদি বিক্রির পরিমাণ বেড়ে যায়, তাহলে লোকসান ঠেকানো সম্ভব হবে। অবশ্য এ নিয়ে নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সব রাজ্য রাজি হচ্ছে না, কারণ 2026 সালের মার্চ মাস থেকে রাজ্যগুলি আর জিএসটি ক্ষতিপূরণের শেষ পাবে না। সুতরাং আর্থিক লোকসানের সম্ভাবনা শিয়রে। তার মধ্যে বেশ কিছু পণ্যে জিএসটি কমলে আর্থিক সংকট বাড়বে। এই সব সম্ভাবনার কথা মাথায় রেখেই জিএসটি কাউন্সিলে সুপারিশ জমা দেবে কাউন্সিলের মন্ত্রীগোষ্ঠী। জিএসটি ব্যবস্থা 2017 সালে চালু হওয়ার আগে থেকেই কংগ্রেসের আপত্তি ছিল। আপত্তির কারণ, 4টি ধাপে জিএসটির কাঠামো নির্ধারণ, সহজ সরলভাবে 1টি অথবা 2টি ধাপের মধ্যেই কর কাঠামোকে রাখা হোক, এই দাবিতে সরব হয় কংগ্রেস। প্রাথমিকভাবে কর্ণপাত না করলেও পরবর্তী সময়ে, বিশেষত 2022 সালে জিএসটি যুগের 5 বছর পূর্তির পর কেন্দ্রে উপলব্ধি করে জিএসটি ব্যবস্থা অতি জটিলতার আক্রান্ত। তারপরই ধীরে ধীরে কাউন্সিলে আলোচনা শুরু হয় যে জিএসটি কাঠামোয় বদল আনতে হবে, কমাতে হবে করের ধাপ। সেই ভাবনারই বাস্তবায়ন হতে চলেছে এ মাসের শেষের 56তম জিএসটি কাউন্সিল বৈঠকে। জিএসটি পরিকাঠামোয় রদবদলের সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ চড়া মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বাজারে মধ্যবিত্ত খানিকটা আশায় থাকতেই পারে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। গ্রেপ্তারি ঠেকাতে মরিয়া, রাসবিহারীতে কনভেন্টর নেতার দ্বারস্থ মনোজিৎ। গণধর্ষণ পূর্ব পরিকল্পিত, দাবি সিটের। কলকাতা, এবারের কেসটাই বাড়াবাড়ি হয়ে গিয়েছে বুঝেছিল মনোজিৎ মিশ্র। কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত, তাই প্রথম থেকেই মেয়েটাকে নজরে রাখার অ্যাসাইনমেন্ট দিয়েছিল পমিত জাবিরকে, আর নিজে ফোন করেছিল এক প্রভাবশালী যুবনেতাকে। পুলিশ সূত্রে খবর, ফোনেই কার্যত সারেন্ডার করেছিল মনোজিৎ। বলেছিল এবারও বাঁচিয়ে নাও। আগে বারবার এই দরজায় কড়া নেড়েও মুশকিল আসান হয়েছিল, এবারও মরিয়া চেষ্টা করেছিল মনোজিৎ। দেখা করতে বলেছিল সেই মেন্টর। কোথায়? বাড়িতে? না, বাড়িতে নয়, অন্য কোথাও বেরিয়ে পড়েছিল মনোজিৎ। এক বন্ধুর গাড়ি নিয়ে দেখাও করেছিল মেন্টরের সঙ্গে। তিনি বলেছিলেন গা ঢাকা দিয়ে থাকতে, কয়েকটা দিন যাক, ঠান্ডা হয়ে যাবে, তারপর মনোজিৎ বেরিয়ে আসুক, অসুবিধা নেই। কোথায় দেখা করেছিল সেই মেন্টর, এই তথ্য নিশ্চিতভাবে জানাচ্ছে না পুলিশ। তবে সূত্রের খবর, ওই রাতে 4 জায়গায় টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে মনোজিতের। বালিগঞ্জ, রাসবিহারী, গড়িয়াহাট এবং কোড়েয়া এলাকায়। সম্ভবত রাসবিহারী এলাকার কোথাও মেন্টর নেতার সঙ্গে সঙ্গে দেখা করেছিল এম। তারপর গড়িয়াহাট, বালিগঞ্জ স্টেশন এবং ফার্ন রোডে তার লোকেশন পাওয়া গিয়েছে। অর্থাৎ এই এলাকাগুলিতে ঘোরাফেরা করছে সে। এখানেও কি কারোর সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার? সেই প্রশ্নের উত্তর পুলিশ সূত্রে পাওয়া যাচ্ছে না। তারপর ওই গাড়ি ঘুরিয়ে যে কোড়েয়া থানা এলাকা, অর্থাৎ ব্যাগবাগান পার্ক সার্কাসের দিকে চলে যায়। সূত্রের খবর, মেন্টর গা ঢাকা দিতে বললেও খুব একটা আশ্বাস দেননি, তাই উৎকণ্ঠা বেড়েই ছিল মনোজিতের। 26-এর জন্য সে কসবার তালবাগানে গিয়েছিল নজরদারি চালাতে ওই তরুণীর উপর। ঘোরাফেরা করছিল কসবা থানার কাছে। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে কসবা থানার পুলিশ। তখন সন্ধ্যা 7:30। মনোজিৎ ভাবতেও পারেনি রাজ্য এভাবে তেড়েফুঁড়ে নেমে পড়বে এই মামলায়। এদিন তদন্ত চালিয়ে যাচ্ছিল কলকাতা পুলিশের সিট। বুধবার সেই তদন্তভারই গিয়েছে খোদ গোয়েন্দা দপ্তরের হাতে, উইমেন্স গ্রিভান্স সেলে। তবে শেষ বেলায় আদালতে দেওয়া ফরওয়ার্ডিয়ের সিট কিন্তু জানিয়ে দিয়েছে তিনি অভিযুক্তই প্রভাবশালী, তাই এদের বিষয়ে কোনো রকম ফাঁক রাখা যাবে না। পাশাপাশি তারা আরও জানিয়েছে, পুরো ঘটনাটাই পরিকল্পিত। মনোজিতের টার্গেট প্রথম বর্ষের ওই ছাত্রীকে। সেদিন সন্ধ্যার পর যে কলেজেই আটকে রাখা হবে, তার প্ল্যান হয়েছিল আগেই। কখন তরুণীকে আটকানো হবে, সেই সময় কলেজে কতজন থাকবেন, তাদের কী ভূমিকা হবে, মনোজিৎকে কতজন এই কাজে সাহায্য করবে, সবটাই আগে ঠিক করা ছিল। মনোজিৎ, জাইব ও পমিতের কল ডিটেলস ঘেঁটে পুলিশ দেখেছে, ঘটনার দুদিন আগে থেকেই তাদের মধ্যে ঘন ঘন কথা হয়েছে। কী নিয়ে এত কথা? পুলিশি জেরায় পমিত ও জাইব জানিয়েছে, তরুণীকে কীভাবে ফাঁদে আটকানো হবে সেই প্ল্যানই চূড়ান্ত করেছিল মনোজিৎ। মামলার জাল তাই আরও শক্ত করছে পুলিশ। লালবাজার জানিয়েছে, ধৃত 4 জনের বিরুদ্ধে নতুন 6টি ধারা যুক্ত করা হয়েছে। সেগুলি হলো গোপনে অন্যদের জন্য কার্যকলাপ দেখা,
অস্ত্র দিয়ে আঘাত, হুমকি, অপহরণ করে আটকে রাখা, বলপূর্বক আটক করে নির্যাতন এবং বদ্ধ জায়গায় আটক। কোনো প্রভাবই যাতে সাজার ক্ষেত্রে বাধা হতে না পারে, সেই সমীকরণেই চেকমেটের দিকে এগোচ্ছে লালবাজার। ইন্দোনেশিয়ায় বালিতে লঞ্চডুবি, মৃত 4, নিখোঁজ 40। বালি, ইন্দোনেশিয়ার জনপ্রিয় দ্বীপ হলো বালি। বহু পর্যটক ঘুরতে যান সেই জায়গায়। অত্যন্ত মনোরম পরিবেশ ও দর্শনীয় স্থান রয়েছে। এবার সেই দ্বীপেই ঘটে গেল দুর্ঘটনা। বালির কাছেই লঞ্চ ডুবে গিয়ে মৃত্যু হলো কমপক্ষে 4 জনের, নিখোঁজ 40 জন। উদ্ধার কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, গতকাল বুধবার রাতের দিকে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কেএমপি তুনু প্রথমা জয়া নামের একটি লঞ্চ। তাতে ছিলেন 53 জন যাত্রী, 12 জন ক্রু সদস্য ও 22টি গাড়ি, যার মধ্যে ট্রাক ছিল 14টি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই লঞ্চটি গন্তব্যের জন্য রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে ডুবে যায়। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেন বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ডুবুরিয়া। 4 জনের মৃতদেহ উদ্ধার হয়। 23 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যদিও তাদের জ্ঞান ছিল না। ইতিমধ্যেই তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এখনও পর্যন্ত নিখোঁজ 40 জন। তাদের মধ্যে ক্রু সদস্য ছাড়াও রয়েছেন যাত্রীরা। কিন্তু কিভাবে এই দুর্ঘটনাটি তদন্ত করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তবে ইন্দোনেশিয়াতে লঞ্চ বা নৌকাডুবির ঘটনা ঘটেই থাকে, কারণ পরিবহনের কাজে লঞ্চকেই বেশি ব্যবহার করে ইন্দোনেশিয়ার বাসিন্দারা। আর সব সময়ে সেই লঞ্চ বা নৌকাগুলিতে নিরাপত্তার কথা মাথায় রাখা হয় না। হাওড়া সাঁকরাইলে আলমপুরে পিচ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কলকাতা, সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাওড়ার সাঁকরাইলে। আজ বৃহস্পতিবার 11টা নাগাদ হাওড়ার সাঁকরাইলের আলমপুরে একটি পিচ তৈরির কারখানায় আচমকায় আগুন লাগে। ওই কারখানায় দাহবস্তু মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 6টি ইঞ্জিন। কিন্তু আগুনের তীব্রতার জেরে তা নেভাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে দমকলের কর্মীদের। ঘটনাস্থলে পৌঁছেছে সাঁকরাইল থানার পুলিশও। কারখানার কর্মীরা জানান, অন্যান্য দিনের মতোই তারা এদিন কারখানার ভেতরে কাজ করছিলেন। আচমকায় বিস্ফোরণ হয়। সেই শব্দ শুনেই ছুটে এসে তারা দেখেন আগুন ধরে গিয়েছে কারখানার ভেতরে। সেই আগুন দেখেই কর্মীরা প্রত্যেকেই নিরাপদে কারখানার বাইরে বেরিয়ে আসেন। সেই কারণে এই অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত কেউ হতাহত হননি। তবে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় উদ্বিগ্ন এলাকাবাসী। বিমানের ধাঁচে ট্রেনের টিকিট বুকিংয়ের সময় পছন্দের আসন বেছে নিতে পারবেন যাত্রীরা। ডিসেম্বরের মধ্যে নয়া ব্যবস্থা চালুর পথে মন্ত্রক। বাড়তি চার্জের আশঙ্কা। নয়াদিল্লি, শৌচালয়ের কাছে সিট, দুর্গন্ধে টেকা দেয়। মিডল বার্থে বুকিং হয়েছে, অর্থাৎ দিন দুপুরে যে নিজের আসনে শুয়ে বসে যাবেন তার উপায় নেই। রাতের নির্দিষ্ট সময়ের আগে মিডল বার্থ ব্যবহারের করতে পারবেন না। দূরপাল্লা ট্রেন যাত্রায় এমন হাজারো সমস্যায় ভুগতে হয় যাত্রীদের। এবার এহেন সমস্যার সুরাহায় উদ্যোগী হয়েছে রেলমন্ত্রক। রেলের শীর্ষ সূত্রে খবর, বিমানের ধাঁচেই ট্রেনেও টিকিট বুকিংয়ের সময় পছন্দমতো আসন বেছে নিতে পারবেন যাত্রীরা। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই এই নয়া ব্যবস্থা কার্যকরের পথে হাঁটতে চলেছে রেলবোর্ড। এর ফলে অবশ্য কিছুটা আশঙ্কাও তৈরি হয়েছে যাত্রীমহলে। বিমানে পছন্দসই আসন বেছে নেওয়ার জন্য অনেক সময় বাড়তি কড়ি গুনতে হয়। রেলযাত্রীদের একটি বড় অংশ প্রশ্ন তুলছে, রাজস্ব আদায় বৃদ্ধি করতে ট্রেনেও কি তাহলে একই পদক্ষেপ করতে চলেছে মোদী সরকার? মঙ্গলবার থেকেই শর্ত সাপেক্ষে রেলের ভাড়া বৃদ্ধি করেছে কেন্দ্র। এবার যদি পছন্দমতো আসন বেছে নেওয়ার ফিকি তুলে ফের অতিরিক্ত টাকা দিতে এক প্রকার বাধ্য করা হয়, তাহলে আরও সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। এই ব্যাপারে অবশ্য আনুষ্ঠানিকভাবে রেল মন্ত্রকের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। রেল বোর্ডের আধিকারিকদের একটি অংশের দাবি, রেল কখনোই যাত্রীদের পকেটে বাড়তি চাপ দেওয়ার কথা চিন্তা করে না। যাত্রী ভাড়াও সামান্যই বৃদ্ধি করা হয়েছে। ভবিষ্যতে যদি নতুন কোনো পরিষেবা চালু করা হয়, তাহলেও যাত্রীরা যাতে আর্থিকভাবে বেকায়দায় না পড়েন তা দেখা হবে, কারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের কথা মাথায় রেখেই ট্রেন চালানোর নির্দেশ দিয়েছে মোদী সরকার। সম্প্রতি রেলের সংরক্ষিত শ্রেণীর যাত্রী তালিকা প্রকাশ থেকে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের প্রযুক্তিগত মনোনয়নের মতো একাধিক বিষয় নিয়ে বৈঠক করেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাতেই বিমানের ধাঁচে ট্রেনের আসন বেছে নেওয়ার মতো পরিষেবা চালুর পরিকল্পনা হয়েছে। অন্যদিকে রেলের প্রথম সংরক্ষিত যাত্রী তালিকা প্রকাশ নিয়ে বুধবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও জারি করেছে বোর্ড। ভোর 5টা থেকে বেলা 2টোর মধ্যে যে দূরপাল্লার ট্রেন ছাড়বে, সেগুলোর ফার্স্ট রিজার্ভেশন চার্ট আগের রাত 9টার মধ্যে প্রকাশ করে দেওয়া হবে। বেলা 2টোর পর এবং ভোর 5টার আগে যেসব ট্রেন ছাড়বে, সেগুলির তালিকা ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে প্রকাশিত হবে। বর্তমানে তা 4 ঘন্টা আগে প্রকাশিত হয়। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।